জজেদেরকে বলা হলো একটা কাজ করতে, এটার একটা সমস্যা আছে, একটা ভালো দিক আছে। প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টের মনে হয়েছে এখানে যে পরিস্থিতি, সেটা হচ্ছে বিচার বিভাগকে এই দায়িত্ব নিতে হবে। এখন বিচার বিভাগের দায়িত্ব নিতে গেলে দুটো দিক থাকে। একটা হচ্ছে এই বিরাট সময়কালেতে বিচার কিভাবে চলবে। তার কারণ গতকাল দুদিন আগেই চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্ট তিনি যে রিপোর্ট দিয়েছেন, আজকে আমরা কাগজে দেখছি, সেটা হচ্ছে যে এখনো অবধি যে পরিমাণ অফিসারকে আমরা নিয়োগ করতে পেরেছি তাতে প্রায় 80 দিন লেগে যাবে। এবং তার পরবর্তীকালে প্রথমে যে কথা বলা হয়েছিল ডিস্ট্রিক্ট জাজ বা অতিরিক্ত জেলা জজেরা করবেন, এখন এটা একেবারে লোয়ার স্টাটা অবধি নামানো হয়েছে, অর্থাৎ সিভিল জাজ, জুনিয়র ডিভিশন, সিনিয়র ডিভিশন এবং আই বিলিভ ম্যাজিস্ট্রেটদেরকেও নিয়ে নেওয়া হবে। বাইরের স্টেট থেকে অফিসারদেরকে আনা হোক, আমার বক্তব্য হচ্ছে দরকার হবে না। এটা ঠিকই যে এই সময়কালে বিচার বিভাগের একটা বড় সমস্যা তৈরি হবে, ডিসপোজাল গুলো হবে না, কেস তো এমনি অজস্র জমে আছে, অনেক কাজ অলরেডি জমে আছে, আরো হয়তো পাইল হবে। কিন্তু এক একটা সময় আসে যখন হয়তো একটা অ্যাবনর্মাল সিচুয়েশনে একটা অ্যাবনর্মাল দায়িত্ব নিতে হয়। পশ্চিমবাংলায় আমরা দুবার দেখেছি, একটা 2000 সালের দিকে লয়াররা প্রায় লম্বা সময় ধরে স্ট্রাইক করেছিলেন কোর্ট ফির প্রশ্নে, যার ফলে বিস্তীর্ণ সময় কোর্ট বন্ধ ছিল, কাজকর্ম বন্ধ ছিল। আরেকটা ডিউরিং কোভিড, যখন কোর্ট কাজকর্ম করতে পারেননি। তাহলে একটা অদ্ভুত সময়েতে শুধু এটা একটা করার মানে সমস্যা হলেও এইরকম একটা সিচুয়েশনকে মিট করবার জন্য যদি 20-25 দিন অতিরিক্ত নিতে হয়, আমার তো মনে হয় যে জাজেসদের সামনে একটু আত্মশ্লাঘারও বিষয় আছে যে এইরকম একটা সময়ে সুপ্রিম কোর্ট তাদের উপরে এইরকম গুরুভার চাপিয়েছেন। সমস্যার জায়গা একটাই, সেটা হচ্ছে ট্রেনিং ছাড়া আদৌ এটা করা যায় কিনা। এক্সিকিউটিভরা করছিলেন, তাদের তো এই ট্রেনিংটা আছে, ফলে তারা এটা যেভাবে করতে পারেন, জাজেসরা ঠিক সেভাবে পারবেন কিনা সেই প্রশ্ন এখন তাদের সামনে এসে দাঁড়িয়েছে যে এইরকম একটা সিচুয়েশনে তারা কতটা মানে রাইজ টু দি অকেশন বলে না, রাইজ টু দি অকেশন কতটা হতে পারবে, এইটা একটা সমস্যার জায়গা আছে। তবে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল, এক্সিকিউটিভের উপরে এই যে অনাস্থা সুপ্রিম কোর্ট প্রকাশ করলেন, এর কিন্তু একটা সর্বব্যাপী এফেক্ট আছে, কিন্তু একটা কারণও ঘটেছে। এই যে সুপ্রিম কোর্টের সামনে এসে যেভাবে করে বিভিন্ন পক্ষ এই নিরপেক্ষতাহীনতা মানে পক্ষপাতিত্বের অভিযোগ করতে শুরু করলেন, এবং এই এক্সিকিউটিভকে যেহেতু সরাসরি সরকারের নিয়ন্ত্রণাধীন থেকে কাজটা করতে হয়, যদিও তারা 324 ধারা অনুযায়ী ইলেকশন কমিশনের কাছে আসেন, কিন্তু তারপর তো শেষ পর্যন্ত তারা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজ বটেন, ফলে তাদের উপর খানিকটা চাপ থাকেই। এই জায়গাটা সমস্যা হলো, তাহলে কি যখনই যেখানে সমস্যা হবে সবটাই জুডিশিয়ারি এসে করে দেবেন? এটা কি আদৌ পেরে উঠবেন? কতখানি? তবে এবার একটা বিশেষ অবস্থায় আমাদের তো দায়বদ্ধতা কনস্টিটিউশনের দিকে, একটা রিয়েল কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি এটা না করা যায়, এত বিপুল সংখ্যক মানুষের যেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে সেটা সমাধান করাটা, এটা যদি করতে হয়, যদি আমরা এপ্রিল, আমাদের তো 7th মে, তার মধ্যে না হলে একটা সত্যিকারের কনস্টিটিউশনাল ক্রাইসিস বলতে যা বোঝায় তাই হবে রাজ্যে, তার কারণ রাষ্ট্র চালু করতে হবে। এর আগে একবার আমরা দেখেছিলাম কনস্টিটিউশনাল ক্রাইসিস, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু 6 মাসের মধ্যে ভোট না করলে, দ্যাট ওয়াজ নট এ ক্রাইসিস রিয়েলি, দ্যাট ওয়াজ দি ক্রাইসিস অফ দি চিফ মিনিস্টার। নাও ইট ইজ রিয়েলি এ ক্রাইসিস অফ দি স্টেট। যদি না হয় তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আপাতত ক্যাপ্টেন অ্যাবেন্স করতে হবে। সেখানে যদি কাজটা করার জন্য কিছু অতিরিক্ত দায়িত্ব নিতে হয়, নিতে হবে, এইটা হচ্ছে আমার। কতটা পারা যাবে, কি হবে, তার ফলে কি সমস্যা হবে, সেসব আছে। কিন্তু অদ্ভুত পরিস্থিতি, চেষ্টা জজ সাহেবদের করতে হবে। ট্রেনিং হলে ভালো হতো, এটা আমার মনে হয়েছে। একেবারে বিনা ট্রেনিং এ এই কাজটা কতটা সুষ্ঠুভাবে করা যাবে সেই আশঙ্কা আমার আছে। আমাদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে
সুপ্রিম কোর্ট তো সংবিধানে 142 ধারা প্রয়োগ করে এটা করেছে। হ্যাঁ, আমরা যেটুকু সাধারণভাবে বুঝি, সংবিধানে 142 ধারা সুপ্রিম কোর্টকে প্রায় অসীম ক্ষমতা দেয়, আনপ্রেসিডেন্টেড অনেক কিছু করার ক্ষমতা দেয়। সুপ্রিম কোর্ট তার বিচার বুদ্ধি প্রয়োগ করে যা খুশি করতে পারে। এই ধরনের, এইভাবে জুডিশিয়াল অফিসারদের এই ধরনের কাজে লাগানোর কোনো নজির কি আছে? এটা আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, যেহেতু এইখানে ভোটার কি হবেন কি হবেন না সেটা ইতিমধ্যেই জুডিশিয়াল অফিসাররা নির্ধারণ করে দিলেন, তাহলে তারপরে যদি কারোর অভিযোগ থাকবেই, অ্যাপিলের পদ্ধতিটা কি হতে পারে বলে আপনার? না, এখানে তো আপিলের কোনো, আগে তো ইয়ারও ছিল, তারাই সিদ্ধান্ত নিতেন, নিয়ে করে দিতেন। ইয়ারোদের উপরে ভরসা নিয়ে এটুকু বলা হলো। আপনার প্রথম কথাটা বলি, আমি ঠিক মনে করতে পারছি না এরকম ভাবে সুপ্রিম কোর্ট কোনো আদেশ দিয়ে জুডিশিয়াল ওয়ার্কের বাইরে অন্য কোনো কাজ করতে। দেখেন, কিছু তো নর্মাল কাজ এমনিতেই জুডিশিয়াল অফিসাররা করেন, এত লার্জ স্কেলে না করলেও বিভিন্ন সময়তে কিছু কিছু কাজ, বিশেষত নালসা ইত্যাদি, তাদের ডাইরেকশনে কিছু কিছু কাজ তাদের করতে হয়। এটা তো এখন জুডিশিয়ারির বলতে গেলে অংশ হয়ে গেছে। সেটা যে লিগাল সার্ভিসেস এর ক্ষেত্রে আমাদের সবার নালসাটা কি জিনিস? হ্যাঁ, নালসাটা কি জিনিস আমাদের? ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি। লিগাল সার্ভিসেস অথরিটির কাজ তো এখন প্র্যাকটিক্যালি এটা জুডিশিয়ারির পার্ট হয়ে গেছে, এবং সেই কাজগুলো জজেরা করছেন, এবং বাদ দিয়ে জুডিশিয়াল ওয়ার্কের বাইরে গিয়ে ফলে করতে কিছু কিছু ক্ষেত্রে হয়। কিন্তু সুপ্রিম কোর্ট এরকম অর্ডার দিয়ে হোলসেল করে দিচ্ছেন, আমার এরকম মনে পড়ছে না মানে এক্ষুনি এরকম কিছু কখনো শুনেছি কিনা। আর আপিল তো ভার্চুয়ালি থাকছে না, কারণ সুপ্রিম কোর্ট তো বলেই দিলেন এই সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত। ফলে তাদের কাছে গিয়ে একমাত্র রিভিউ করা ছাড়া আর তো কোনো বুদ্ধি নেই। এখান থেকে তো সরাসরি আপিলের কোনো ব্যবস্থা থাকলো না। ইয়ারোদের মতো এরা বলে দেবেন ডিসক্রিপেন্সি ইত্যাদি ইত্যাদি। আসলে প্রথম থেকে যেটা হলো সেটা হচ্ছে পরিকল্পনার অভাবের ফলেতে এই ডিসক্রিপেন্সির পার্টগুলো যে সমস্ত প্রশ্ন তুললো, সফটওয়্যার তো ডেফিনেটলি সফটওয়্যার তো মানুষের মতো করে ভাববে না, তাকে যা ফিট করা হয়েছে সে একেবারে সরাসরি সেটাই করতে শুরু করলো। ফলে লজিক্যাল ডিসক্রিপেন্সি অদ্ভুত জায়গায় পৌঁছে গেল। এবারে আপনি ভাবুন, 52 সালে সুকুমার সেন ইলেকশন কমিশনার, ভোট করতে হবে, ভোটার লিস্ট তৈরি করতে হবে, হাতে অল্প সময়, স্বাধীনতার পরেতে কোন রকম অন্য ব্যবস্থা নেই। পরিস্থিতি কি, মহিলাদের স্বামীর নাম বললে বলে অমুকের বাবা, লিখে নাও গোপালের বাবা। এই তো ছিল, গোপালের বাপ লিখতে হবে। বেশি দিনের কথা নয়, আমি যখন কোর্টে কাজ করছি আমি তো দেখেছি জিজ্ঞাসা করলেই বলে বয়স কত, একটা লিখে দেন, একটা লিখে দেন। ফলে ডিসক্রিপেন্সি থাকবে। এবং এটা একেবারে এমন, এটা আমি গ্রামের কথা বলছি, শহরেও এই যারা বিভিন্ন জায়গায় বাড়ি বাড়িতে কাজ করেন তাদের ক্ষেত্রেও এইরকম বয়সগুলো এত মানে মানুষ আন্দাজে বলতে থাকে। আর কেউ করে আসলে বয়সের শুধু সংখ্যা ছাড়া এর যে আর কোনো গুরুত্ব আছে এটা ওরা মনেই করেন না, যে কোনো একটা সংখ্যা বলে দিলেই হতো। দ্বিতীয়ত ধরুন, ডিসক্রিপেন্সির ক্ষেত্রে কতগুলো অদ্ভুত প্রশ্ন উঠলো, একজনের অনেকগুলো ছেলে মেয়ে। এইখানে কিছু কিছু রিলিজিয়াস অর্ডার আছে। আমি আপনাকে বলি, পুরুলিয়ায় একটা আপিল এসেছে, অন্তত 10 জন 12 জন অ্যাপেলেন্ট, প্রত্যেকের বাবার নাম আনন্দমূর্তিজি। আমি বললাম এটা তো হতে পারবে না, আপনাদের কোর্টে আপনাদের ঠিকঠাক করে নাম লিখতে হবে, পরিচয় লিখতে হবে। পরদিন সবাই নিয়ে এলেন, প্রত্যেকে ভোটার কার্ড জমা দিলেন, প্রত্যেকের বাবার নাম ভোটার কার্ডে আনন্দমূর্তিজি। এরকম বিভিন্ন রিলিজিয়াস অর্ডার, তারা কিন্তু এই ধরনের ব্যবস্থা করেন। তারা তাদের আগের নাম রাখেন না, পূর্বাশ্রম ভুলে যান, গিয়ে করেন। এবার তারা যখন, একটা লোক আগে একটা নাম ছিল, এখন তিনি পূর্বাশ্রম ছেড়েছেন, ছেড়ে এবার সন্ন্যাস নিয়েছেন, তাহলে পরে তার ক্ষেত্রে কিভাবে হবে? মহিলাদের তো বিয়ে সংক্রান্ত একটা সমস্যা, যেটা সবাই বলছেন বারবার হচ্ছে, যে বাবা মার নাম এইসব নিয়ে গোলমাল তৈরি হচ্ছে, হাজবেন্ডের নাম। এদের তো অদ্ভুত অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। আমি আমার নিজের কথা বলি, আমার স্ত্রীর ভোটার লিস্ট চেঞ্জ করতে গেছি, তার নাম প্রতিমা সেন, স্বামীর নাম তপন দাস, ওরা তপন সেন লিখে দিল। এটা ওদের বুদ্ধি। এইসব লোকেরাও তো আছে যারা ভোটার লিস্ট তৈরি করছেন, সেই লোকগুলো তো সেই পর্যায়ের কম্পিটেন্ট নয়।
অর্থাৎ এই যে ভুলগুলো আগে থেকে হয়ে চলেছে এত বছর ধরে, একদিনে ধরে আমরা যদি মনে করি এখন এটাকে সবটাকে আমরা ঠিক করে ফেলবো, এটা করা মুশকিল। এবার আমার ধারণা সুপ্রিম কোর্ট আরো ভাববেন যে এই ডিসক্রিপেন্সির ক্ষেত্রে এর পরে কি হবে, কতদিন পর্যন্ত এই নাম ঠিক করা যাবে, সেটা তো বলা হয়েছে লাস্ট উইথড্রয়ালের ডেট পর্যন্ত করা যাবে, কিন্তু তারপরে যে লোকগুলো এবার এই লোক এই যে 13টা নথি ইলেকশন কমিশন ঠিক করে দিয়েছে তার উপর ভিত্তি করেই বিচারকরা ঠিক করবেন যে কারা ভোটার কারা এবার ঠিক কিভাবে কাজটা করা হবে, ট্রেনিংটা শুরু হলে বোঝা যাবে। এটা তো একটা ডিসক্রিপেন্সি যেটাকে বলা হচ্ছে, ওরা এসে দেখবেন। এইটার বাইরেও এই সবগুলোকে কি করে প্রয়োগ করা হবে, এই জন্য তো জজদেরকে নেওয়া একেবারে সোজাসুজি লিটারালি তারা চলবেন বলে আমার মনে হচ্ছে না। ডকুমেন্ট গুলো দেখার ক্ষেত্রেও একেবারে একটু ভুল আছে অতএব বাতিল করে দাও, এটা জজ সাহেবরা করবেন না বলে আমার ধারণা, এবং তারা এইখানে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করবেন। এইটা এখন একটা কি জজেসদের একটা ট্রেনিং যেটা থাকে, সেই ট্রেনিংটাও কিন্তু একটা বাধা সৃষ্টি করবে। সেটা হচ্ছে জজেরা একেবারে অত্যন্ত ডেপথে গিয়ে বিচার করার চেষ্টা করেন, এইখানে সময়টা এত শর্ট, এইটা কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা এই সন্দেহ আমার একটা সমস্যা মনে হচ্ছে, যে এইটা করতে গেলে কতটা একটা দিনে করা যাবে বা পারা যাবে, সেটা আমার একটু সন্দেহ আছে। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি বলেছেন, হ্যাঁ, একজন বিচারক দিনে 250 কেস ডিসপোজ করবেন, 250 মামলা, 250 মামলা। তার মানে তিনি যদি 12 ঘন্টা কাজ করেন, তাহলে ঘন্টায় 20টা করে কেস ডিসপোজ করতে হয়, মানে প্রতি 3 মিনিটে একটা। আপনার সম্ভব বলে মনে হয়? খুব ডিফিকাল্ট, কিন্তু এখানে তো অন্য বিষয় না, শুধু একটা করে কথা শোনা, দেখি আপনার ডকুমেন্ট আছে কিনা, সেটা আমি বাবার বলছি। জুডিশিয়াল অফিসারদের যে ট্রেনিং, তাতে একটা সমস্যা হবে। এবার আমি জানি না কিভাবে তারা এটা এত তাড়াতাড়ি লোককে ডাকতে, মানে যে কোনো একটা জায়গায় বসে একটা লোককে ডাকতে, তার কথা শুনতে খানিকটা তো সময় লাগেই। 3 মিনিট একেবারে টানা করা, তারপরে লোকটার তো অন্যান্য প্রয়োজনও আছে। আমার যেটা মনে হচ্ছে একেবারে এই মুহূর্তে কিছু একদম আমরা যাকে কেলিটন স্টাফ বলি, 1-2 করে ম্যাজিস্ট্রেটকে রেখে দিয়ে বাকি গোটা জুডিশিয়ারিকে, আমাদের প্রায় 1100 লোক আছে, উনি তো এখন বলছেন 250 জনকে সামনে রেখে, কিন্তু আমাদের তো প্রায় 1100 লোক আছে জুডিশিয়ারি, সমস্তটাকে নামিয়ে ফেলতে হবে এরকম একটা সিচুয়েশনে, তাহলে হয়তো হবে। আর বাইরে থেকে লোক নিয়ে এসে আমার মনে হয় না তাতে খুব সুবিধে হবে, বিহার বা উড়িষ্যা থেকে এসে, কারণ ভাষা কিন্তু একটা কনস্ট্যান্ট। লোকের সাথে হিয়ারিং এর ক্ষেত্রে অন্তত এখানে যারা আছেন হিন্দি ভাষাভাষী, তারা বাংলাটা বোঝেন, কিন্তু একজন বিহারের অফিসারকে এখানে নিয়ে এসে বা উড়িষ্যার অফিসারকে এখানে নিয়ে এসে হিয়ারিং করানো কঠিন। মনে হয় না খুব সময় লাগবে, 3 মিনিটে একটা পারা যাবে না, সময় আরো লাগবে। তবে ওই লোক বাড়লে ন্যাচারালি সময়টা বাড়বে।